স্নেহের শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি মোছাম্মদ মেরিয়া খাতুন, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়। আমি এখন তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াবো। শিক্ষার্থীরা এখন জেনে নেব আজকের পাঠ্য বিষয়। আজকের পাঠ্য বিষয় অভিধান, বাংলা অভিধান, অভিধানে শব্দভুক্তির নিয়ম। এবার আমরা আলোচনা করব অভিধান। সাধারণভাবে অভিধান বলতে শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে বোঝায়। অর্থাৎ অভিধান হলো ভাষার সেই গ্রন্থ যা থেকে ওই ভাষার শব্দসমূহ, শব্দের অর্থ, ব্যুৎপত্তি, পদ নির্ণয় ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদভাবে জানা যায়। পৃথিবীর সব উন্নত ভাষারই অভিধান বা শব্দকোষ আছে। একটি ভাষিক সম্প্রদায় তাদের মুখের ও লিখিত ভাষায় যেসব শব্দ ব্যবহার করে সেই সব শব্দ অভিধানে ভুক্তি দেওয়ার নিয়ম থাকে, কিন্তু সবসময় তা সম্ভব হয় না। অভিধানে প্রতিটি শব্দের বিস্তৃত পরিচয় দেওয়া থাকে, যেমন শব্দটির উৎস কি, কিভাবে তৈরি হয়েছে, এর প্রাচীন ও বর্তমান ব্যবহার কেমন, এর উচ্চারণ কেমন, শব্দটি বিশেষ্য না বিশেষণ বা অন্য কোন শ্রেণীর তা লেখা থাকে। অভিধান বানান শেখার জন্য এক বিশ্বস্ত গ্রন্থ। বাংলা অভিধান। বাংলাদেশের অভিধান প্রণয়নে বাংলা একাডেমির অবদান গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু বিশেষায়িত অভিধান আছে, যেমন বানান অভিধান, উচ্চারণ অভিধান, বিজ্ঞান অভিধান ইত্যাদি। অর্থাৎ বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন খ্রিস্টান মিশনারি ম্যানুয়েল দা আসুম্পাসাও। তার রচিত বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থটি 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবো থেকে প্রকাশিত হয়, কিন্তু 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত বঙ্গভাষা অভিধানকেই প্রথম বাংলা অভিধান হিসাবে গ্রহণ করা হয়। পরবর্তীকালে বহু বাংলা অভিধান প্রকাশিত হয়েছে এবং এখনো প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে অভিধান প্রণয়নে বাংলা একাডেমির অবদান গুরুত্বপূর্ণ। এই একাডেমি থেকে বাংলা ভাষার অভিধান ছাড়াও বেশ কিছু বিশেষায়িত অভিধান আছে। আমি একটু আগেই তোমাদের বলেছি, যেমন বানান অভিধান, উচ্চারণ অভিধান, বিজ্ঞান অভিধান, ঐতিহাসিক অভিধান, বাংলা ইংরেজি দ্বিভাষিক অভিধান ইত্যাদি। তো এখন আমরা বুঝতে পারছি যে বাংলায় অভিধানের প্রথম রচনার চেষ্টা কে করেন। উনি কিন্তু আমাদের মতো বাঙালি ছিলেন না, খ্রিস্টান মিশনারি ম্যানুয়েল দা আসুম্পাসাও। মনে থাকবে কথাটি। আর এটি 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবো থেকে প্রকাশিত হয়, কিন্তু এরপরে আবার 1817 খ্রিস্টাব্দে কে এটি প্রণয়ন করেন? রামচন্দ্র বিদ্যাবাগীশ। তার অভিধানের নাম কি ছিল? বঙ্গভাষা বিধান। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে বাংলা অভিধানের উৎস কোত্থেকে আসলো। আর আমরা জেনে গেলাম যে শুধুমাত্র বাংলা ব্যাকরণই নয় বা বাংলা ভাষাতেই নয় বা বাংলার জন্যই নয়, অন্য বিষয়ে কিন্তু অভিধান আছে। শিক্ষার্থীরা এখন জেনে নেই অভিধানের শব্দভুক্তির নিয়মগুলো। আমরা তার আগে একটু
আমি ভুক্তি ও শীর্ষপদ কাকে বলে তোমাদের আলাদা করে জানাতে চাই। অভিধানে শব্দ সাজানোকে ভুক্তি বলে, অর্থাৎ অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহারে যেভাবে অন্তর্ভুক্ত থাকে তাকেই ভুক্তি বলা হয়। শীর্ষ শব্দের অর্থ অর্থাৎ মূল যে শব্দ তার অর্থ, বিশ্লেষণ সেটি কোন শ্রেণীর, কোন পদ, এরকম আর কি। ঠিক আছে, এটি হচ্ছে ভুক্তি। এছাড়া অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয় সেটি বোল্ড টাইপে বা মোটা হরফে মুদ্রিত থাকে, একে শীর্ষপদ বলে। আমি তোমাদের পরবর্তীতে আলোচনা করার সময় এটি আরেকটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। এখন দেখে নেব যে ভুক্তি বা শীর্ষপদ আমরা আলোচনার মাধ্যমে ডিটেলস জেনে নিই। সব ভাষার অভিধানেই শব্দের এ ভুক্তি নির্দিষ্ট ভাষার বর্ণক্রম অনুসারে হয়। বাংলায় 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। অভিধানে এই ক্রম ঠিকভাবে অনুসরণ করা হয়নি। আমরা জানি যে স্বরবর্ণ যে 11টি আমরা এক সিরিয়ালে বলি, আবার ব্যঞ্জন বর্ণটিও ঠিক এক সিরিয়ালে আমরা বলে থাকি, কিন্তু অভিধানে আমরা যখন সাজাই সেই ক্রম মানে ধারাবাহিকতা, অর্থাৎ বুঝতে পারছো, সেখানে ঠিক এই নিয়ম অনুসরণ করা হয় না, সামান্য কিছু বৈচিত্র্য রয়েছে। বাংলা অভিধানে গৃহীত বর্ণানুক্রম নিম্নরূপ, যেমন স্বরে অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ ঋ, এ, ঐ, ও, ঔ, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এবং পরবর্তীতে ব্যঞ্জন বর্ণে এসে আমরা দেখছি ক, কয় মূর্ধন্য ষ খ। আমরা জানি যে কয়ের পরে খ হয় ব্যঞ্জন বর্ণে, কিন্তু এখানে তা মানা হয়নি, খেয়াল রেখো তোমরা। গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঝ নেই, সরি, ইও আছে, ট, ঠ, ড, ডয় বিন্দু ড, ধ, ঢয় বিন্দু ড, মূর্ধন্য, আবার ত, থ, দ, ধ, দন্তান্ন সব কয়টি আছে। তেমনি প, ফ, ব, ভ, ম এটিও সব কয়টি আছে। অন্তর্জ অর্থাৎ অন্তস্থ জ আর অন্তস্থ দুইটাই আছে। র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, ভ। অর্থাৎ আমরা এখানে দেখছি যে ঝ নেই শুধু। উল্লেখ্য যে অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু স্বরবর্ণের পরে ও ব্যঞ্জন বর্ণের আগে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি পেলাম যে অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু কোন বর্ণের পরে বসে? স্বরবর্ণের পরে বসে, আর ব্যঞ্জন বর্ণের আগে বসে, মনে রেখো। আর কয়ে মূর্ধন্যাশয় যুক্তবর্ণ হলেও অভিধানে ক বর্ণের পরেই বর্ণরূপে প্রয়োগ হয়। যুক্তাক্ষরের বর্ণানুক্রম এখন দেখব আমরা। কয়ে কয়ে যুক্ত, কয়ে টয়ে যুক্ত, কয়ে তয়ে যুক্ত, কয়ে ক্ষয়ে মূর্ধন্যাশয়ে যুক্ত, কয়ে জফলা, গয়ে দন্তান্ন। এই যে তোমরা এখানে যুক্তাক্ষরগুলো সিরিয়ালি আছে দেখতে পাচ্ছ বইতে তোমরা, এটি কিন্তু যুক্তাক্ষরের বর্ণানুক্রম। কার চিহ্ন আছে তোমরা আগেই জেনেছো, এটা অতি সহজ, এখানে আমার বাড়তি ভাবে বলা দরকার নেই। ফলা চিহ্ন আছে এখানে, রেফ, জফলা, রফলা আর এই তিনটি ব্যবহৃত হয়। এখন দেখে নেব অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দ, অর্থাৎ অভিধানে আমাদের যা এখানে বলা হলো যে স্বরবর্ণ 11টি, কিন্তু এখানে তারপরে অনুস্বর এবং বিসর্গ, চন্দ্রবিন্দু দেওয়া আছে, তার কিছু নমুনা। স্বরে অ, তোমরা এখন বই নিয়ে বসো, দেখো বইয়ের মধ্যে আছে অনাথ, স্বরে অ, দন্তার নয়াকার থ, অনাথ, এখানে দেওয়া আছে ব্র্যাকেটেও অনাথ অনাথ, ঠিক আছে। আর বিন দেওয়া আছে, এই বিন আমরা কিন্তু অভিধান যখন আলোচনা করলাম প্রথমে ভূমিকায়, আমরা কিন্তু বলেছিলাম যে এটি কোন শ্রেণীর, বিশেষ্য না বিশেষণ। এখন তোমরা চিনে নাও, এই বিন থাকলে বিশেষণ, মনে থাকবে শিক্ষার্থীরা। এখন বিন থাকলে বিশেষণ, অনাথ মানে হচ্ছে এতিম, বাবা মা বা অভিভাবক নেই যেসব শিশুর। পরের শব্দ হচ্ছে অবনী।
অবনী, অবনী, অবনী মানে পৃথিবী। আবার এই দীর্ঘিকার থাকলে এই অবনী মানে বিরল, অর্থাৎ এটি বিশেষ্য পদ। অবনী মানে পৃথিবী, কিন্তু উচ্চারণে দেখো স্বরে অ, বয়কার, দন্তনয় হর্ষি। আমরা যখন অবনী বলছি ওয়ার্ডে কিন্তু এখানে দেওয়া নেই ওকার বয়ে, কিন্তু দেখো ঠিকই আমরা উচ্চারণের সময় যখন বলছি অবনী তখন বয়কার বো আসছে, অর্থাৎ এটি বিশেষ্য পদ, পৃথিবী, ধরা, জগৎ। এবার আ, আক্কেল, আক্কেল কয়ে কয়ে যুক্ত। আমরা যুক্তাক্ষরের বর্ণানুক্রমের প্রথমেই দেওয়া আছে কয়ে কয়ে যুক্ত। দেখো আক্কেল, এটি কিন্তু ব্র্যাকেটে দেখো ভেঙে দেওয়া আছে। স্বরে আ, কয়ে হসন্ত, কয়ে কাল ল, অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে। এটিও কিন্তু বিশেষ্য পদ, বুদ্ধি, বিবেচনা, কাণ্ডজ্ঞান। এরপরে হর্ষউ, উনুন, উনুন মানে চুলা, বানান ঠিক আছে, কোনো ভেঙে দেওয়া লাগেনি, এটিও বিশেষ্য পদ। ক, কিচির মিচির, কিচির মিচির, ক দিয়ে কিচির মিচির। ক্ষুদ্র পশু পাখির একসঙ্গে কোলাহল ধ্বনি। কুমোর, কুম্ভকার, কুমোর মানে কুম্ভকার, মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করায় যাদের পেশা। খ দিয়ে খিড়কি, খিড়কি মানে জানালা বা বাতায়ন। গ দিয়ে গচ্ছা, বানানে এখানে আলাদা হয়েছে, দেখো গ জয় হসন্ত ছয়কার, অনর্থক দণ্ড বা ক্ষতিপূরণ। ছিন্ন, ছিন্ন বানান দেখো এখানে, যদিও মূল শব্দে নেই কিন্তু উচ্চারণের বেলায় আমরা দেখছি যে এটা দন্ত নয় যে ওকার, অর্থাৎ ছেঁড়া। ছোপ, রঙের পোষ। ড দিয়ে ডাগর, বৃহৎ, বড়। তারিফ, প্রশংসা বা বাহবা। তেজস্বী, দেখো এখানে তেজস্বী, আমরা আসলে তেজস্বী বলি, কিন্তু তেজস্বী দেখো তন্তাশয়ে বয়ে যুক্ত আবার দীর্ঘিকার, কিন্তু আমরা বানানে যখন আসছি তখন তয়কার, বর্গীর জয়ে ওকার, তালব্যস্বয়ে বসন্ত, তালব্যস্বয়ে হস্যি, অর্থাৎ আমরা বানানটা এক কিন্তু উচ্চারণের বেলায় আমরা মনে হচ্ছে অন্য কোনো বর্ণের উচ্চারণ পাচ্ছি, অর্থাৎ তালব্যস্বয়ের উচ্চারণ পাচ্ছি। তেজস্বী মানে শক্তিশালী, তেজময়। এরপরের শব্দ হচ্ছে দরবার, রাজসভা বা জলসা। দিব্যি, দিব্যি বানানটা দেখো ওখানে জফলা দেওয়া আছে কিন্তু ভেঙে এখানে দহসী বয় হসন্ত বয়সী। ভালোভাবে বা উত্তম, চমৎকার, পরিষ্কার করে। দন্তান্ন, নিখিল, সমগ্র, পুরো, সমুদয়। নিরানন্দ, আনন্দহীন, নিরানন্দ বানানটি একবার দেখে নেই, দেখো নিরানন্দ, দৈত্যনয় হস্যি আমরা উচ্চারণে দেখো আর ওয়ার্ডে দেখো। দৈত্যনয় হস্যি রয়াকার, দন্তন্বয় ওকার, আবার দন্তন্বয় হসন্ত, আবার দন্তন্বয় ওকার, কিন্তু মূল শব্দে আমাদের এতটা নেই। আর এই নিরানন্দ মানে আনন্দহীন, বিষণ্ণ, অসুখী। নিয়তি, নিয়তি আমরা ও, ও এই যে ও বললাম, এই নিয়তি বানানেও অন্তঃস্থয়ে ওকার আছে। নিয়তি মানে ভাগ্য, অদৃষ্ট, নসিব। শীর্ণ, শীর্ণ বানানে দেখো মূর্ধন্যয় রেফ আছে, কিন্তু আমরা উচ্চারণের এখানে ভেঙেছি, তালবস্যয় হস্যি র, দন্তনয় ওকার। শীর্ণ মানে হচ্ছে কৃশ, ক্ষীণ, রোগা, পাতলা। এবার সচরাচর, আমরা দেখো বানানে বলছি দন্ত স, চ রয়াকার, চ র, কিন্তু উচ্চারণের বেলায় কি আমরা সরাসর বলছি? আসলে আমরা বলছি সচরাচর। তাহলে এখানে দেখো উচ্চারণের সময় আমাদের দন্তসটা তালব্যস্বয়ে পরিণত হয়েছে। এইগুলোই হচ্ছে তোমার মোটামুটি অভিধানে অন্তর্ভুক্ত। কার অবস্থান, উৎস, উচ্চারণ, ব্যবহার কেমন হবে, এসবই অভিধানে তোমার অন্তর্ভুক্ত থাকে। এখানে ক্রিবিন লেখা আছে, শিক্ষার্থীরা দেখো ক্রিবিন লেখা আছে, তো এই ক্রিবিন মানে কি তোমরা জানো? ক্রিবিন হচ্ছে ক্রিয়া বিশেষণ, মনে থাকবে, ক্রিবিন মানে ক্রিয়া বিশেষণ। তাহলে সচরাচর মানে হচ্ছে সাধারণত, প্রায়শ, বেশিরভাগ ক্ষেত্রে। শিক্ষার্থীরা এবার আমরা কিন্তু পাঠের শেষের দিকে চলে এসেছি।
এখন তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিব, তোমরা এগুলো বাসাতে করবে। কারণ আবারও বলি, এই ব্যাকরণ অংশ থেকে 20টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, তাই তোমরা এটি খুব মন দিয়ে পড়বে। এখন আগে জানিয়ে দেব অনুশীলনীর বহু নির্বাচনী। শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে কি বলে? অভিধান। বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা কে করেন? ম্যানুয়েল দা আশোমপসাও। বাংলা পর্তুগিজ ভাষার শব্দগ্রন্থের রচয়িতা কে? মানুয়েল দা আশোমপসাও। বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ কখন প্রকাশিত হয়? 1743 খ্রিস্টাব্দে। রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কি? বঙ্গ ভাষাভিধান। বঙ্গ ভাষাভিধান কখন প্রকাশিত হয়? 1817 সালে। অভিধানে শব্দ সাজানোকে কি বলে? ভুক্তি। অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম কোনটি ঠিক? ও, ঔ, অনুস্বার, বিসর্গ। নিচের যুক্তাক্ষরের বর্ণানুক্রম কোনটি ঠিক? গয়ে ধয় যুক্ত, ও গয়ে যুক্ত, ও কয়ে যুক্ত, ও কয়মেদনুস্বরে যুক্ত, ও ক্ষয়ে যুক্ত। এটি ঠিক। অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দ কোনটি সঠিক? নিখিল আর সচরাচর। এরপরে আরো কয়েকটি আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি, উত্তরটা আমি বলে দিব, তোমরা মুখস্থ করবে। অভিধানে কি লেখা থাকে? প্রতিটি শব্দের বিস্তৃত পরিচয়। অভিধান কি ধরনের গ্রন্থ? বানান শেখার বিশ্বস্ত গ্রন্থ। বিজ্ঞান অভিধান কি ধরনের অভিধান? বিশেষায়িত অভিধান। কয়মেদনুস্বর যুক্ত যুক্তবর্ণ অভিধানে কোথায় প্রয়োগ হয়? ক বর্ণের পরে বর্ণরূপে। অভিধানে কি বিধৃত বা সাজানো থাকে? শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার। ডিকশনারি শব্দের অর্থ কি? ডিকশনারি শব্দের অর্থ অভিধান। অভিধান কিসের প্রতীক? শুদ্ধতার প্রতীক। পৃথিবীর সব ভাষারই কি আছে? অভিধান আছে। সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা বাসায় পড়বে, সামনে তোমাদের পরীক্ষা। প্রত্যেকটা পাঠ তোমরা বারবার করে পড়বে, কারণ আমি যে প্রশ্নগুলো অতিরিক্ত দিলাম এগুলোর অ্যান্সার তোমাদের বইয়ের মধ্যেই আছে। সুতরাং তোমাকে বই পড়তে হবে। আমরা সামান্য একটু তোমাদের সহযোগিতা করছি, মূল পড়ার দায়িত্ব তোমার। কারণ তুমি পড়লে তুমি বিকশিত হবে, তুমি ভালো হতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, তুমি বড় হতে পারবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।